আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে পরিবারের সদস্য ও সহযোগীদেরও, ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন CR আবরার। শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি, 10 মার্চের মধ্যে সব বই পৌঁছে দেওয়ার আশ্বাস বিদায়ী উপদেষ্টার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত। জুলাই গণহত্যা ও 15 বছরের গুম খুনের বিষয়ে জানতে চেয়েছে বললেন চিফ প্রসিকিউটর। বৈষম্যহীন বাংলাদেশে পরের বৈষম্য দূর করার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। প্রাক বাজেট আলোচনায় আরও বেশি কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। এবং আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হয়েছে, কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড চালুর ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে তিনি জানান, জুলাই গণহত্যার অপরাধে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2024 সালে জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে মারা যায় অন্তত 1400 জন মানুষ, আহত হন বহু লোক। এসব ঘটনায় সারা দেশে 250-রও বেশি হত্যা মামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন। তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে জড়িত সব লোক তথা পরিবারের সদস্য থেকে শুরু করে তার সহযোগীদেরও বিচার করা হবে। তিনি বাংলাদেশে নেই, তাই এখন প্রশ্ন হলো আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনের উপর। শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে তদন্ত করছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকির বিষয়ে অর্থনৈতিক অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে নিয়েছে। তিনি এখানে অনেক সম্পত্তি রেখেছেন, যদিও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এসব খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের তৈরি করা আয়নাঘরকে সবচেয়ে কুৎসিত জিনিস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেন, পুরো সরকার ওই ঘটনার সাথে জড়িত ছিল, তাই দোষীদের খুঁজে বের করতে সময় লাগছে। আয়নাঘরের অপরাধের সাথে সবাই জড়িত ছিল, পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চপদস্থদের আদেশে এসব কাজ করেছিল। তাই এগুলো চিহ্নিত করতে সময় লাগছে। তবে আয়নাঘর কুৎসিত জিনিস, যা আপনি দেখতে পারেন, অনুভব করতে পারেন অথবা পর্যবেক্ষণ করতে পারেন। আয়নাঘরগুলো সংরক্ষিত এলাকায় হলেও জনসাধারণের দেখার জন্য ভবিষ্যতে এগুলোকে উন্মুক্ত জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে সেখানে রাখা বইয়ে সই করেন নতুন উপদেষ্টা CR আবরার। শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক CR আবরার। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 23 জন।
শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের গড়ে তোলা হবে, এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে তা পালনের অঙ্গীকার করেন নতুন উপদেষ্টা। এ সময় বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলায় ভরা, লেখাপড়ায় খুব একটা মনোযোগ নেই, চলছে ম্যানেজিং কমিটি দখলের প্রতিযোগিতা, যা শক্তভাবে মোকাবেলার পরামর্শ দেন তিনি। সমস্যা, ছোট ছোট সমস্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই শিক্ষা ব্যবস্থায়। এই ছোটখাটো মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে কয়েকজন মানুষকে বসিয়ে দিয়ে একটা কমিশন করব, কি করবে তারা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিস। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রতিনিধি দলটি জুলাই গণহত্যা ও গত 15 বছরের গুম, খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। একই সাথে ট্রাইব্যুনালকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তারা। ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তথ্য সংগ্রহ ও জনমত গঠনে সহায়তা করতে আগ্রহী তারা। এদিন গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফুদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের অবশ্যই বিচার হবে, তবে এই জন্য নির্বাচন আটকে থাকার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকায় প্রতি মুহূর্তে সংকট ঘনীভূত হচ্ছে। তার দাবি, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি বলেন, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রতিনিয়ত ডিরেগুলেট প্রত্যেক দিন একটা ভাষা ব্যবহার করে ওরা। ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। সুতরাং নিয়ন্ত্রণ মুক্ত যত তাড়াতাড়ি করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক এবং অর্থনীতির সাথে যে আমাদের রাজনীতি নির্ভর করে। বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তৈরি পোশাক খাত সহ অন্যান্য খাতে করের হার বাড়ানো হবে বলেও জানান তিনি। এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনার সময় আরও বেশি কর ছাড়ের দাবি জানান ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। কেমন হবে বিশেষ এই বাজেটের আয় ব্যয়ের হিসাব, আর তাতে ব্যবসায়ীদের জন্য কি বা থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে, যেখানে ব্যবসায়ীরা তুলে ধরছেন ব্যবসা বান্ধব করনীতির বিভিন্ন বিষয়, আর কর ছাড়ের নানা সুপারিশও রয়েছে তাদের। আমরা নগদ টাকা ব্যবহার করে জিনিসপত্র সস্তায় কিনতে পারি, ডিজিটালি যখন কিনি কিছু তখন ভ্যাট আসে, ট্যাক্স আসে, সবকিছু আসে। আমি আপনাকে প্রপোজ করবো, why don't you disincentivize cash? আয়কর দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, এদের উপরে কিছু চাপ বাড়ছে, কিন্তু এখনো আমি মনে করি বাংলাদেশের 1 কোটি ব্যবসায়ীকে আয়করের আওতা আনার মতো আছে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলেন না। আগামী বাজেটে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স ছেড়ে দিলেই এর বেনিফিটটা ভোক্তাদের কাছে সরাসরি গড়ায় না, এর একটা বড় অংশ আবার বিজনেস পিপলদের হাতে থেকে যায়। এই একটা ওয়াইড স্প্রেড কমপ্লেন কিন্তু আছে, যদি এটা হওয়া উচিত। আপনাদের চোখগুলোকেও আমাদের এনবিআর এর চোখ হিসেবে কাজে লাগাইতে হবে। যাদের অ্যাবিলিটি আছে প্রত্যেককে কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত। কেবলমাত্র আমাদের এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে আমরা কন্টিনিউয়াসলি চাপ দিব, আর যারা দিচ্ছে না তারা সারা জীবনই না দেওয়ার মধ্যে থাকবে। এই বৈষম্য বেশি দিন চলতে দেওয়া যায় না, এবং এর কারণে
দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, ফেব্রুয়ারি মাসে নতুন করে ২৮,০০০ ভ্যাট নিবন্ধন করা হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বেলা 11:30টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার ভারত সীমান্তে, ঢাকা থেকে প্রায় 449 কিলোমিটার দূরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভারতের ইয়ারিপোক থেকে 44 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.6। আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হয়েছে দাবি করে ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নারী পুরুষ ছাড়া অন্য লিঙ্গের জায়গা হবে না বলেও পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রে আবারও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক বলেও জানান রিপাবলিকান এই নেতা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। And to my fellow citizens, America is back. আমেরিকা ইজ ব্যাক এই স্লোগান দিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রিপাবলিকান মেম্বাররা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। যৌথ অধিবেশনে ভাষণের সময় তার পাশে ছিলেন হাউস স্পিকার মাইক জনসন ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। উপস্থিত ছিলেন হাউস ও সিনেটের ডেমোক্র্যাট সদস্যরাও। প্রথমেই তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে আবারও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। Despite the best efforts of those who would try to censor us, silence us, break us, destroy us, Americans are today a proud, free, sovereign and independent nation. ধনী বিদেশিদের জন্য $5 মিলিয়ন গোল্ড কার্ড চালুর ঘোষণা দেন মার্কিন এই ধনকুবের। এটি গ্রিন কার্ডের চেয়েও আরো উন্নত হবে বলে দাবি করেন ট্রাম্প। With that goal in mind, we have developed in great detail what we are calling the Gold Card, which goes on sale very, very soon. For $5 million, we will allow the most successful job-creating people from all over the world to buy a path to U.S. citizenship. It's like the green card, but better and more sophisticated. দীর্ঘ ভাষণে তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন। আমেরিকার ইতিহাসে বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন রিপাবলিকান এই নেতা। Trillions and trillions of dollars that create jobs like we have never seen before. I did it with China and I did it with others, and the Biden administration couldn't do anything about it because there was so much money they couldn't do anything about it. The problem with it was that Biden didn't enforce it. He didn't enforce it. $50 billion of purchases. যুক্তরাষ্ট্রে নারী এবং পুরুষ ছাড়া তৃতীয় লিঙ্গের কোনো মানুষের জায়গা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। Official policy of the United States government that there are only two genders, male and female. গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভকে অবৈধ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। In the Middle East, we're bringing back our hostages from Gaza. In my first term, we achieved one of the most groundbreaking peace agreements in generations, the Abraham Accords. রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের উদ্যোগ ও গাজা নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। We've had serious discussions with Russia and have received strong signals that they are ready for peace. Wouldn't that be beautiful? Wouldn't that be beautiful? আমেরিকাকে স্বর্ণযুগে ফেরানোর ঘোষণা দিয়ে প্রায় 100 মিনিটের ভাষণ শেষ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The golden age of America has only just begun. শরীফুল ইসলাম, এটিএন বাংলা। America. রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সিটি কর্পোরেশনের জায়গা দখল করে নির্মিত বেশ কয়েকটি টং ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে 7 দিনের সময় দিয়ে অভিযান স্থগিত করে সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে ইট ভাটা সহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছে দখলদাররা। 1 সপ্তাহের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নিলে আবারও অভিযান চালাবে সিটি কর্পোরেশন।
আমার পিছনে এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে, এবং এই যে সামনে রাস্তা বেড়িবাঁধ দেখেছেন, তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর জায়গা আছে টোটাল। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব, এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। এবং আমার পিছনে যে জায়গাগুলো, এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন, এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। পাবনা জেলা ও দায়রা জজের বাসভবনটি 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত 11 বছর যেসব বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কেউ কেউ ভাড়া বাড়িতে অথবা সার্কিট হাউসে বসবাস করেছেন। এতে করে বিচারিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। শত বছরের পুরনো এই ভবনটি পাবনা জেলা ও দায়রা জজের বাসভবন, যেটি 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করে পাবনা গণপূর্ত কার্যালয়। ব্রিটিশ আমলে আদালত ভবন তৈরির সময় 300 গজ দূরে নির্মাণ করা হয় বিচারকের বাসভবনটি। পরিত্যক্ত ঘোষণার পর সেখানে কোনো বিচারক বসবাস করেননি। বিগত দিনে যে সকল বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কেউ থেকেছেন ভাড়া বাসায়, কেউ সার্কিট হাউসে। নিরাপত্তার অভাব ও মানসিক চাপে জেলা ও দায়রা জজের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে একদিকে মামলার জট যেমন বেড়েছে, অন্যদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত বিচার প্রার্থীরা। কোনো স্যার এখানে থাকে না, বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভাড়া বাসায় থেকে বা সার্কিট হাউসে থেকে উনি আইন কাজ ওনার মতো করে পরিচালনা করতে পারবে না। যে কোনো একটা বিচারককে সবসময় স্থির মস্তিষ্কে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। নিরাপত্তার যদি সে অভাব বোধ করে, তাহলে অবশ্যই বিচার কার্যে বিঘ্ন হবে। সরকারি কৌঁসুলিরা জানান, মানসিক প্রশান্তি না থাকলে ন্যায় বিচার পরিচালনা করা অসম্ভব। শান্তিপূর্ণভাবে যদি একটি মানুষ বসবাস করতে না পারে, তাহলে ওনার দ্বারা পিসফুল বিচারও প্রত্যাশা করা যায় না। বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার অনতিবিলম্বে জেলা জজের বাসভবন নির্মাণের উদ্যোগ নেবেন। পরিত্যক্ত ভবনটি দ্রুততম সময়ে সংস্কার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। রুটিন ফান্ড থাকে, রুটিন মেইনটেন্যান্সের জন্য সেখান থেকে তারা করে দিতে পারবে বলে আমাকে জানিয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে বাসভবনটি পুনর্নির্মাণ করে বিচার কার্য স্বাভাবিকভাবে পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষের সহায়তা চান বার সমিতির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের 21,500 উপকারভোগীর মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে টিসিবি। এই কার্যক্রমের আওতায় খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে 450 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে। প্রতি মাসে একবার এই খাদ্যপণ্য দেয়া হলেও উপকারভোগীরা অন্তত 2 বার করে পাওয়ার দাবি জানিয়েছেন। সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি নামে লুটপাটের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বাসার কেয়ারটেকার বাদী হয়ে এই ব্যাপারে গুলশান থানায় মামলা করেন। মঙ্গলবার মধ্যরাতে গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের বাসায় এই তল্লাশির নামে জোর করে ভেতরে ঢোকে একদল লোক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12টার দিকে নিরাপত্তা কর্মীর বাধা উপেক্ষা করে লোকজন বাড়িতে প্রবেশ করে প্রায় আধা ঘন্টা ধরে ব্যাপক লুটপাট চালায়। এর কিছুক্ষণ পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে। এবার পার্টিক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে 2 জোকার্স, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শেষ মুহূর্তে জেতা ম্যাচ হেরে বসার অভ্যাসের কারণেই জোকার্স বলা হয় প্রোটিয়াদের। কিউইরাও সম্প্রতি বেশ কয়েকটি টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়েছে।
পাকিস্তানের মাটিতে এটাই আসরের শেষ ম্যাচ হওয়ায় সবার আলাদা নজর থাকবে লাহোরে। কারণ প্রথম সেমিতে ভারত জেতায় ফাইনালের ভেন্যু দুবাই নিশ্চিত হয়ে গেছে। কাকতালীয়ভাবে এই দুই দল এই একটি মাত্র আসরের শিরোপা জিতেছিল। 1998 সালে ঢাকায় বসা প্রথম আসরের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তখন অবশ্য টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। আর 2000 সালে চ্যাম্পিয়ন্স হয়েছিল নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে আরেক ম্যাচে পিএসভি আইনহোভেনকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। বিস্তারিত এসএম আশরাফের রিপোর্টে। ম্যাচের শুরুতেই গোল এক ব্রাজিলিয়ানের, যা চোখে লেগে থাকার মতো। মনে হচ্ছিল মাদ্রিদ ডার্বি সবচেয়ে সুন্দর গোল দেখে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে এটি রদ্রিগোর 25তম গোল, ব্রাজিলিয়ানদের মধ্যে 5ম সর্বোচ্চ। কিন্তু 32 মিনিটে অ্যাটলেটিকোর হয়ে আরো দারুণ গোল হুলিয়ান আলভারেজের। এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ড যে শট নেন তার রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি। এবারে টুর্নামেন্টে এটি ছিল আলভারেজের 7ম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে 22তম গোল। তবে ম্যাচের নায়ক শেষ পর্যন্ত এদের কেউ নন। দ্বিতীয়ার্ধে সব আলো কেড়েছেন ব্রাহিম দিয়াজ। মরক্কোন উইঙ্গারের এই গোলে ভর করেই মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ জিতেছে 2-1 ব্যবধানে। তাতে আগের 5 বারের ধারাবাহিকতায় এবারও চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে অ্যাটলেটিকোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। পিএসভি আইনহোভেনের বিপক্ষে আর্সেনাল রীতিমতো গোল বন্যা বইয়ে দেয়। প্রথমার্ধের 31 মিনিটের মধ্যে 3-0 গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। গোল করেন টিম্বার, ননারি আর মেরিনো। দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর গানাররা। জোড়া গোল করেন মার্টিন ওডিগার্ড, নাম লেখান লিয়ান্দ্রো ট্রেসার্ড ও রিকার্ডো ক্যালাফিওরিও। তাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে 7 গোলের ইতিহাস গড়ে আর্সেনাল। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে পরিবারের সদস্য ও সহযোগীদেরও, ডিটি সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন CR আবরার। শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি, 10 মার্চের মধ্যে সব বই পৌঁছে দেওয়ার আশ্বাস বিদায়ী উপদেষ্টার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত। জুলাই গণহত্যা ও 15 বছরের গুম খুনের বিষয়ে জানতে চেয়েছে বললেন চিফ প্রসিকিউটর। বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। প্রাক বাজেট আলোচনায় আরও বেশি কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। এবং আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হয়েছে, কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড চালুর ঘোষণা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।